জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই শুভ নববর্ষে তোমাদের নতুন একটা ভিডিও আজকে নিয়ে এসেছি। এই চ্যানেলে শুধু ইতিহাস বিষয়ে ভিডিও আপলোড হয়, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোকে আমরা আস্তে আস্তে করে আনবো। তো শুভ নববর্ষে, হ্যাপি নিউ ইয়ারে তোমাদের যে নতুন একটা ভিডিও আজকে এনেছি, সেটা হচ্ছে আমাদের গর্বের সুন্দরবন। সেই সুন্দরবন আজকে দুটো রাষ্ট্রে অবস্থিত, ভারত এবং তার প্রতিবেশী রাষ্ট্র সার্ক কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম, সেটা হচ্ছে বাংলাদেশ। তো সেই বাংলাদেশ এবং ভারতবর্ষের সুন্দরবনের পরিধি নিয়ে, সুন্দরবন কতটা আজকে আমাদের গর্বের, সেটা নিয়ে আলোচনা করব। তো বলে দিই, সুন্দরবনের গর্বের একটা জায়গা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাংলায় বাস করে বলে বেঙ্গল বাঘ নেজি টাইগার, তাহলে বেঙ্গল টাইগার হওয়া উচিত। কেন রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বেঙ্গল টাইগারে পুরো রয়্যাল কেন বলি? প্রথমেই বলে নেওয়া দরকার, পরাধীন ভারতবর্ষে এই সুন্দরবন লাগু অঞ্চলে, যেমন দেরাদুন, সিমলা, প্রচুর অঞ্চলে আমরা দেখেছি, উত্তরাখণ্ডে দেখেছি গিয়ে, ব্রিটিশদের একটা আধিপত্য বা ঘাঁটি ছিল। তো সুন্দরবন অঞ্চলে ব্রিটেনের রাজ পরিবাররা প্রচুর বাস করত। তো ব্রিটেনের সেই রাজকীয় পরিবার বা রয়্যাল ফ্যামিলি থেকে প্রথম সুন্দরবনে বাঘ শিকার করা হয়েছিল বলে এই সুন্দরবনে সেই বাঘ, পূর্বে রয়্যাল কথাটা রয়েই গেছে। অর্থাৎ দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই ব্রিটিশদের আমলের রয়্যাল পরিবার থেকে প্রথম এখানে বাঘ শিকার করা হয়েছিল বলে সে আজও যে রয়্যাল শব্দ অক্ষরে আমরা পালন করে চলি। অতএব দেশ স্বাধীন, কিন্তু ব্রিটিশদের সেই রয়্যাল শব্দটা আমরা আজও বাদ দিতে পারিনি। তো যাই হোক, সেই সুন্দরবন নিয়ে আজকে আলোচনা করব। স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের গর্বের সুন্দরবন। সেই সুন্দরবনে প্রত্যেকে দেখতেই পাচ্ছ যে সুন্দরবন শুধু ভারতের নয়, বিশ্বের সবচেয়ে বৃহত্তম উপকূলবর্তী একটা অঞ্চল, কোস্টাল এরিয়ার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সুন্দরবন। সেখানে কি ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সুন্দরবন আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যে অঙ্গরাজ্য, তার দুটো ডিস্ট্রিক্ট অবস্থান ছিল, অর্থাৎ সাউথ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। 1 একের সামথিং কিছুটা বেশি উত্তর 24 পরগনা অবস্থান ছিল, হিঙ্গলগঞ্জ সাইডটাতে। বাকি 99% প্রায় দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অবস্থিত ছিল, আমরা এটাই জানি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জেলার পরিধি 23 থেকে 30 করে, ফলে কি হলো না, 24 পরগনা দক্ষিণ এবং উত্তর দুটোই ভেঙে যায়। তো উত্তর 24 পরগনার বসিরহাট যে নতুন জেলা সৃষ্টি হয়েছে, যার কাজ এখনো সম্পূর্ণ নয়, প্রগতিশীল বা প্রোগ্রেস, সেই বসিরহাট জেলার মধ্যে পড়ে। আর দক্ষিণ 24 পরগনার জেলা ভেঙে নাম হয়েছে সুন্দরবন। তাই কিছুটা দক্ষিণ 24 পরগনা, কিছুটা সুন্দরবন, অর্থাৎ বর্তমান আমরা জেলা ভাঙনের দিকে 3টে জেলা বলতে পারি, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, বসিরহাট। তবে পুরনো বইগুলো যদি আমরা চর্চা করি, যদি আমরা ওই জেলা ভাঙনগুলোকে আনুষ্ঠানিকভাবে না মেনে নিই, তাহলে দুটো ডিস্ট্রিক্ট অবস্থান, দক্ষিণ এবং উত্তর। দক্ষিণ 24 পরগনায় প্রায় 99% আর 1% রয়েছে উত্তর 24 পরগনা সুন্দরবন। একটি প্রশ্ন দিয়েছিল যে সুন্দরবনের নিকটবর্তী কোন শহরটি নয়। মনে রাখবে, কলকাতা, ডায়মন্ড হারবার, ওদিকে বসিরহাট, আমরা সবই পেতে পারি এইগুলো, কিন্তু হলদিয়া সুন্দরবনের নিকটতম শহর, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় দিয়েছিল যে হলদিয়া শহরটা কার নিকটবর্তী। মারাত্মক কোশ্চেন, অবশ্যই সুন্দরবন লাগোয়া সিটি একটি মাত্র ইস্ট মেদিনীপুর, যার নাম হলদিয়া। এবার ছোট করে বলে নিই, এই সুন্দরবন পশ্চিমবঙ্গের 3টে জেলা, সেটা দিয়েই দিয়েছি। নতুন যে জেলা হবে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, বসিরহাট, এই 3টে ডিস্ট্রিক্ট। কিন্তু পুরোনো বইগুলো তোমরা দুটো পেতে পারো, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। বাংলাদেশের 5টা জেলাতে সুন্দরবন অবস্থান করছে। এর মধ্যে 1 হচ্ছে খুলনা, 2 হচ্ছে সাতক্ষীরা, 3 হচ্ছে বাগেরহাট, 4 পটুয়াখালী, 5 হচ্ছে বরগুনা। তাহলে 5টা ডিস্ট্রিক্টে অবস্থান করছে বাংলাদেশের। তাহলে বর্তমান মোট হচ্ছে 8 ডিস্ট্রিক্টে অবস্থান করছে বলতেই পারি। বর্তমানে তাহলে কটা জেলা অবস্থান করছে? 8টা। এর মধ্যে 5টা হচ্ছে বাংলাদেশের আর 3টে হচ্ছে পশ্চিমবঙ্গের, ভালো করে মনে রাখবে। আর এই এই যে সুন্দরবন, এই সুন্দরবনটা আসলে কোথায় মধ্যে পড়ছে? সুন্দরবন হচ্ছে 3টে, একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে মেঘনা এবং ব্রহ্মপুত্র, এই 3 নদীর মোহনে অবস্থিত। এই প্রশ্নটাও পেয়েছি আমি বাংলাদেশ সিভিল সার্ভিস ঘাঁটতে গিয়ে, যে বাংলাদেশের কোন নদীর মোহনায় সুন্দরবন অবস্থিত নয়। এটা আমাদের ভূগোলের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, পরিবেশের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। তো 3টে রিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট, পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র, এই 3টি নদীর মোহনে অবস্থান করছে সুন্দরবন। এবার ছোট্ট করে বলে দিই কটা রাষ্ট্রে সুন্দরবন, তখন উত্তর কিন্তু হয়ে যাবে। 2টো রাষ্ট্রে কিন্তু সুন্দরবন অবস্থান করছে, প্রত্যেকে এটা মনে রাখবে। 2টো রাষ্ট্র কি কি না, হ্যাঁ, 2টো রাষ্ট্র কি কি? ভারত এবং বাংলাদেশ, প্রত্যেকে মনে রাখবে। ভারত বাংলাদেশ 2টো রাষ্ট্রে অবস্থান সুন্দরবন করছে। আর এর আয়তনটা প্রায় আমরা পাচ্ছি 10,000 বর্গ কিলোমিটার। তাহলে 10,000, 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবন অবস্থান। এর মধ্যে বাংলাদেশে আছে 66%, 6,017 বর্গ কিলোমিটার মতো। আর বাকিটা অর্থাৎ 34% আছে পশ্চিমবঙ্গে, ভালো করে মনে রাখবে। বা এই 10,000-এর 66% বাংলাদেশ, বাকি 34% রয়েছে ভারতের, পশ্চিমবঙ্গের মধ্যে, প্রত্যেকে মনে রাখবে। তো তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে মোট রয়েছে 34%।
এবার দেখো তোমরা একটু নামালে ভালো দেখতে পাবে। হ্যাঁ, আর একটু নামাও। হ্যাঁ, বাঘের ছবিটা একটু প্রত্যেকে দেখে নাও। দেখে নাও, প্রত্যেকে দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এই 10,000-এর মধ্যে বাংলাদেশে রয়েছে 66% আর 34% আছে ভারতবর্ষ বা পশ্চিমবাংলার মধ্যে। এবং যেটা নিয়ে আমরা গর্ব করি সেটা আমি চেষ্টা করেছি ইন্টারনেট থেকে নিয়ে, এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ। যেমন সুন্দরী গাছের আধিক্যের জন্যই সুন্দরবন নামকরণ হয়েছে, তেমনি এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্টে আমরা যাব। বঙ্গোপসাগরের 75 মিটার উচ্চতা, এটা খুব ভালো একটা পয়েন্ট তোমরা মনে রাখবে। 75 মিটার মনে রাখবে এটা। তাহলে 75 মিটার উচ্চতা পর্যন্ত জোয়ার সবসময় দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে। এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। এবং এই সুন্দরবন অঞ্চল ছড়িয়ে ছিটিয়ে জায়গাটাকে লর্ড লিটন 1878-এ 1878 সালে প্রথম সংরক্ষণ বা প্রিজার্ভেশন বা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, রক্ষানোর চেষ্টা করে। 1878-এ প্রথম সুন্দরবনকে রক্ষার চেষ্টা করা হয়েছিল বা সংরক্ষণের কাজ করা হয়েছিল, রিজার্ভের কাজ করা হয়েছিল। তখন ভারতবর্ষের বোলার ছিল লর্ড লিটন। ভালো করে মনে রাখবে এটা। এই সুন্দরবন কতই নাই ডিগ্রি, কতই নাই উপাধি পেয়েছে আমাদের এই সুন্দরবন। তো 1973 তৎকালীন প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধী, কন্টেম্পোরারি তখন প্রাইম মিনিস্টার, 1973 সালে সুন্দরবন টাইগার প্রিজার্ভেশন অ্যাক্ট বা ব্যাঘ্র প্রকল্পের অনুমোদন পেয়েছিল। তো এই টাইগার যে প্রিজার্ভেশন সেন্টার বা কেন্দ্র সুন্দরবনকে বলছি আমরা, ব্যাঘ্র প্রকল্প হিসেবে মর্যাদা পাচ্ছে 1973 সালে। 1977 সালে 1977-এ এই 2,58,500 হেক্টর আয়তন সুন্দরবনকে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে বন্যপ্রাণীরা বাস করছে 1,33,000 হেক্টর এলাকা জুড়ে। এইটা একটু প্লিজ, যারা WCS দেন, বিভিন্ন পরীক্ষা দেন, বা এবারে প্রাইমারি প্রশ্ন যে লেভেল এসছে, যারা সুন্দরবনকে নিয়ে ভালো কাজ করছেন, তো ব্যক্তিগতভাবে সুন্দরবনে একাধিকবার যেতে হয়েছে, সেই যা সূত্রে প্রচুর তথ্য লোড করেছি, ওখানে কথা বলেছি, ওদের পরিবেশে ঘুরেছি, এবং সুন্দরবনের উপর ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, বাংলাদেশ সরকারের প্রচুর ম্যাগাজিন জার্নালগুলো স্টাডি করে চেষ্টা করেছি এই ডেটাগুলোকে নেওয়ার। এগুলো কম বেশি দোদুল্যমান হয়, তো বর্তমান সময়ে কিন্তু এগুলোই বারবার করে আসছে। তো 1977 একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো যে 2,58,500 হেক্টর আয়তন সুন্দরবনের মধ্যে 1,33,000 হেক্টর যে বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো, ওয়াইল্ড অ্যানিম্যালগুলো সেখানে বসবাস করে। এটা ভালো করে মোটা আয়তনটা পেয়ে গেলাম। তার মধ্যে 1,33,000 হেক্টর এলাকা জুড়ে বন্যপ্রাণী অভয়ারণ্যে আধিপত্য পাচ্ছে। আরেকটা ছোট্ট করে বলে দিই, তাহলে আমরা ব্যাঘ্র প্রকল্প পেয়েছি 1973, আর 1984-তে কি পেয়েছি, তখন ইন্দিরা গান্ধী ছিলেন, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছি। ডেটটা পর্যন্ত বসিয়ে দিয়েছি। তাই 1984 4 মে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমলেই দেখলাম ব্যাঘ্র প্রকল্প যেমন 73 পেয়েছে, 84-তে পেয়েছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। মনে রাখবে এটা। 1987 সালে 1987-এ পরিবেশ আইনের 9ম এবং 10ম যে ক্যাটাগরি রয়েছে, সেই আইনে আমরা কি পেয়েছি দেখে নেওয়া যাক। তাহলে জাতীয় উদ্যানের পাশাপাশি আমরা দেখলাম যে, হ্যাঁ, জাতীয় উদ্যানের পাশাপাশি কি দেখেছি আমরা, যে 87 সালে এটাকে 9ম 10ম আইনের ভিত্তিতে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলেছি। তাহলে 1927 সালে পেয়েছে ইউনেস্কো কর্তৃক সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভালো করে মনে রাখবে। এই সুন্দরবনের সজনেখালি কি জন্য বিখ্যাত, একটি প্রশ্ন পেয়েছিলাম কম্পিটিটিভ পরীক্ষায়। হ্যাঁ, কোথায় বার্ড স্যাংচুয়ারি রয়েছে বা পাখিরালয় রয়েছে সজনেখালিতে, এবং কোথায় বন্যপ্রাণী কেন্দ্র সবচেয়ে ভালো আকর্ষণ এখন এই লথিয়ান দ্বীপ এবং হ্যালিডে দ্বীপে 3টে বন্যপ্রাণী সেন্টার গড়ে তোলা হয়েছে। এই লথিয়ান দ্বীপ কোথায় বা হ্যালিডে দ্বীপ কোথায়, সাউথ চব্বিশ পরগনা সুন্দরবনে পড়ে, এবং যেখানে বন্যপ্রাণী কেন্দ্র কিন্তু গড়ে তোলা হয়েছে। এছাড়াও পাথর প্রতিমাতে আমরা দেখছি ভরতপুর ভীষণ ইম্পর্টেন্ট, কুমির প্রজেক্ট বা ক্রোকোডাইল প্রজেক্ট ভীষণ ইম্পর্টেন্ট, যে ক্রোকোডাইল প্রজেক্টটা সুন্দর কোথায় আছে, ভরতপুর পাথর প্রতিমার সন্নিকটে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ 1989-এ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা মনে রাখবে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। ম্যাপ অনেক জায়গায় পাই আমরা, ম্যাপ মানে হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, এইটা পাচ্ছে 1989-এ। ভালো করে মনে রাখবে সুন্দরবন। এবার 1991 সালে পাচ্ছে সুন্দরবন রামসর সাইডের জন্য দাবি বা প্রস্তাব, সেই প্রস্তাব কার্যকরী হচ্ছে 1992-এর 21শে মে। আরেকবার, তাহলে 1989 সালে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন,
1991 সালে রামসর সাইডের জন্য আমরা জানি প্রস্তাব করা হয়। 1992 সালের 21শে মে সুন্দরবনকে প্রথম রামসর জলাভূমি মর্যাদা দেওয়া হয়। রামসর হচ্ছে ইরানের রামসর শহর। 1971 সালে পৃথিবীর প্রথম পরিবেশ সম্মেলন এখানে বসানো হয়েছিল। পরের বছর 1972 সালের 5ই জুন সুইডেনের স্টকহোমে বসানো হয়েছিল আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। তাহলে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন ইন্টারন্যাশনাল বললে 1972 5ই জুন, সেই জন্য 5ই জুন পালিত হয় ইউএনও তত্ত্বাবধানে 1972 সাল থেকেই বিশ্ব পরিবেশ দিবস। এবং আমরা জানি এই বিশ্ব পরিবেশ দিবস আন্তর্জাতিক বা স্টকহোম সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী গিয়েছিলেন এবং তাকে এশিয়ার মুক্তি সূর্য উপাধি দেওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধী মঞ্চে বলেছিল একটি গাছ একটি প্রাণ, মনে রাখবে এটা। তারপরে স্লোগান গোটা বিশ্ববন্দিত হয়ে যায়, জনপ্রিয়তা ছিঁড়ে চলে আসে। তো সেই একটি গাছ একটি প্রাণ স্লোগান ইন্দিরা গান্ধীর মুখ দিয়ে বেরিয়েছিল স্টকহোম সম্মেলনে। এশিয়ার মুক্তি সূর্য বলা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। মনে রাখবে ঠিক তার আগের বছর 1971 সালে রামসর সম্মেলন বসানো হয়েছিল। ইরানের রামসর শহরে শপথ নিয়েছিল পৃথিবীর যে ওয়েটল্যান্ডগুলো রয়েছে, জলাভূমিগুলো রয়েছে, তাকে সংরক্ষণ করা, তাকে রক্ষণাবেক্ষণ করা। কারণ জলাভূমি পৃথিবীর ফুসফুস। আমাজনকে 7-8টা নিউ ইয়র্ক বৃহত্তম সিটি, নিউ ইয়র্কের মতোই হচ্ছে আমাজন, সেটা কতই ক্ষতি নষ্ট হয়ে যাচ্ছে, তেমনি আমাদের সুন্দরবন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খুব চিন্তিত, আমরা খুব উদ্বিগ্ন। তাই আমাজন রক্ষা করতে হবে পৃথিবীর ফুসফুসকে। এই বাংলার বুকে ইএম বাইপাস বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা সুন্দরবনকে রক্ষা করতে হবে। করলে আমাদের প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। তাই সুন্দরবনকে রক্ষা করার শপথ, সুন্দরবনকে প্রকৃতির আরো ভালোভাবে যাতে রূপ দিতে পারে তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। এই হ্যাপি নিউ ইয়ারে প্রত্যেকে চেষ্টা করবো সুন্দরবনকে রক্ষা করার, এই শপথ নেব আমরা। এবং 91 প্রস্তাবে 92 সালে রামসর জলাভূমি পেল। আর রামসর সম্মেলন কিন্তু 1971 বসে। 1975 সালে রামসর দলিলে সই করেছিল কিন্তু ভারত সরকার। প্রত্যেকে মনে রাখবে এটা। যাই হোক, এই সুন্দরবন দ্বিতীয়বার ডব্লিউসিসি কোশ্চেন ছিল যে সুন্দরবন দ্বিতীয়বার কত সালে মর্যাদা পায়? 2019 সালে 30 জানুয়ারি। মারাত্মক কোশ্চেন। সুন্দরবনকে রামসরের প্রস্তাব কবে করা হয়? 1991। সেই প্রস্তাব ভিত্তিতে কবে স্বীকৃতি পাচ্ছে সুন্দরবন রামসর সাইডের? 1992 21শে মে। আবার সুন্দরবনকে রামসর অঞ্চল দ্বিতীয়বার পরিগণিত কবে হয়? 2019 30 জানুয়ারি। প্রত্যেকে মনে রাখবে এইটা। এবং 2020 সালে এই IUCN একটা আন্তর্জাতিক সংস্থা যারা রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে সুন্দরবনকে বিপন্ন হিসেবে বিবেচনা করেছে। মনে রাখবে এইটা। তাহলে এই IUCN সংস্থা রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে সুন্দরবনকে বিপন্ন অঞ্চল, ক্ষতিগ্রস্ত অঞ্চল বলে কিন্তু ঘোষণা করে দিয়েছে। মনে রাখবে এইটা। তো সেই বিপন্ন থেকে আমাদের রক্ষা করাই হবে মূল কাজ সুন্দরবনকে। এইবারে আসি সুন্দরবনে আরেকটা পয়েন্ট নিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট। সুন্দরবনে মোট দ্বীপের সংখ্যা আছে 102টো। এর মধ্যে 54টা দ্বীপে আমরা দেখতে পাচ্ছি জনবসতিপূর্ণ, মানুষের বাস দেখতে পারি। আর জনবসতিহীন হচ্ছে 48টা। 48 আর 54 যোগ করলে হয় 102। তাই সুন্দরবন টোটাল দ্বীপ আইল্যান্ড হচ্ছে 102। এর মধ্যে পপুলেশন রয়েছে 54 আর জনবসতিহীন হচ্ছে 48। মনে রাখবে এইটা। আর এই সাগর দ্বীপ সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ, লার্জেস্ট আইল্যান্ড। একাধিক পরীক্ষায় কিন্তু এটা দিয়েছে, আপনারা খেয়াল করে রাখবেন। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সুন্দরবনের দক্ষিণতম দ্বীপ। এইগুলো কম্পিটিটিভ পরীক্ষার একদম অত্যন্ত হিট টপিক। যখন আগামী দিনে WCS বড় প্যাটার্ন হয়ে যাবে, এই সবগুলোর উপরে খুব আলোকপাত করতে হবে আপনাদের। এবং ভিডিও আমি প্রচুর আনবো এবং যেগুলো খুব কাজে লাগবে। এই চ্যানেলে একটা ভীষণ বড় বৈশিষ্ট্য হচ্ছে এসব টপিক ওয়াইজ ইনফরমেটিভ এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য খুব হেল্প করবে চ্যানেল তোমাদের কিন্তু। তাই অবশ্যই তোমরা দেখবে, অন্যদের শেয়ার করবে এবং চ্যানেলটা কেমন লাগছে ফিডব্যাক দিয়ে জানাবে কিন্তু। তো যাই হোক, সেই সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ সাগর দ্বীপ এবং দক্ষিণতম দ্বীপটা যদি বলে আমরা পেয়ে গেলাম এই নিউমুর। আগেই বলে এসেছি লথিয়ান এবং ঘালিরা দ্বীপে পাখি কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। এবং এই সুন্দরবন উন্নয়নের জন্য 1950 সালে পশ্চিম বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী, আধুনিক পশ্চিম বাংলার রূপকার যাকে বলা হয়, সে বিধানচন্দ্র রায় কি করলো না সুন্দরবন ডেভেলপমেন্ট কাউন্সিল বা সুন্দরবন উন্নয়ন পরিষদ গঠন করেছিল। 1950 সালে তৈরি হয়েছিল সুন্দরবন উন্নয়ন পরিষদ। মনে রাখবে এইটা। পশ্চিমবঙ্গের যে সংরক্ষিত অঞ্চল আছে, রাজ্যের মোট আয়তনে 4% স্থান অধিকার করে আছে, ভালো করে মনে রাখবে। আর পশ্চিমবঙ্গের বনাঞ্চল রাজ্যের ভৌগোলিক আয়তনের 14%। তাহলে মনে রাখবে এটা। তাহলে পশ্চিমবঙ্গের সংরক্ষিত অরণ্যের মধ্যে 4% আছে বেঙ্গলে, মনে রাখবে। আর 14% আছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক আয়তনের মধ্যে মোট বনাঞ্চল 14%। আর যা জাতীয় গড় 23%-এরও কম, মনে রাখবে এটা। তাই 1/3 হলে ভালো হয়, অর্থাৎ 35% প্লাস হলে ভালো হয়। সেখানে মাত্র 14% আমাদের নেমেছে বনাঞ্চল। এতে কিন্তু খুবই এফেক্ট পড়ছে পশ্চিমবঙ্গের এই স্বাভাবিক বনাঞ্চল কমে যাওয়ার জন্য। এবারে আমরা জানি পশ্চিমবঙ্গের মোট 6টি জাতীয় উদ্যান আছে বা ন্যাশনাল পার্ক আছে। সেই 6টা উদ্যানের নাম পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ ভেসে উঠেছে। তাহলে টোটাল পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কের সংখ্যা 6। একটা দিয়েছি সুন্দরবন, বক্সা জাতীয় উদ্যান,
গরুমারা জাতীয় উদ্যান, জল্লাপাড়া, নেওড়া ভ্যালি এবং সিংহলীলা। এই 6টা ন্যাশনাল পার্ক একাধিক পরীক্ষায় দিয়েছে যে পশ্চিমবঙ্গে টোটাল ন্যাশনাল পার্ক কটি, তাদের নাম এবং কোনটি জাতীয় উদ্যান নয় প্রশ্ন করে দিলে ভালো করে খেয়াল করে রাখতে হবে। কিন্তু আরেকটু ছোট করে বলে দিই, 2023-তে সাংস্কৃতিক ক্ষেত্র হিসাবে শ্রেষ্ঠ গন্তব্যের জন্য আন্তর্জাতিক পর্যটন পুরস্কার লাভ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই সুন্দরবনের গর্ব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সাংস্কৃতিক যে গন্তব্যের জন্য আন্তর্জাতিক পর্যটন পুরস্কার পেয়ে সুন্দরবন, সেই পর্যটন তালিকায় যেমন দার্জিলিং রয়েছে, যেমন পশ্চিমাঞ্চল রয়েছে আমাদের পুরুলিয়া জেলা অযোধ্যা পাহাড়ে, তেমনি এই সুন্দরবনে কিন্তু একটা পর্যটন তালিকায় মনে রাখবে এটা। এবারে আসি নতুন একটা দিক নিয়ে, এই সুন্দরবনে কত ধরনের আইল্যান্ড বা দ্বীপ দেখতে পাই। এই টোটাল সুন্দরবনে বদ্বীপ আছে 3 ধরনের, মনে রাখবে এটা। সেই 3 ধরনটা তোমরা দেখতেই পাচ্ছ, দিয়ে দিয়েছি। মুমূর্ষ বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ। ভালো করে মনে রাখবে, এই তথ্যটা আমরা পেয়েছি অধ্যাপক কে বাগচির গাঙ্গেস ডেল্টা বইতে। কি পেয়েছি আমরা? যে 3টে দ্বীপ, মুমূর্ষ বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ। এবং গাঙ্গেস ডেল্টা বইটা তোমরা পড়বে কে বাগচির, সেই বইতে এই তথ্য উল্লেখ করা রয়েছে। এবং এই 3টে বদ্বীপ যে দেখা যাচ্ছে গাঙ্গে বদ্বীপ অঞ্চলে, এর মধ্যে আমরা এবারে মানে মুমূর্ষ বদ্বীপ, যেটাকে আমরা মৃতপ্রায় বদ্বীপও বলতে পারি। 3টে ভাগের 1 নম্বর পার্টটা ছোট করে দেখেছি, মুমূর্ষ বদ্বীপ বা মৃতপ্রায় বদ্বীপ। এটা কোথায় কোথায় পাচ্ছি না? মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা উত্তরাঞ্চলে এটা মূলত দেখা যায়। খুব জেলাগুলো মার্ক করবে, এইগুলো তোমরা নতুন নতুন ভূগোল বই খুব ভালো করে পাবে। এইগুলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় আমরা মুমূর্ষ বা মৃতপ্রায় দ্বীপ দেখতে পাচ্ছি। এবং এই বদ্বীপ অংশের গঙ্গা পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে এগুলো সৃষ্টি হয়েছে। কোন দুটো নদী থেকে বিচ্ছিন্ন হয়েছে? গাঙ্গেস অ্যান্ড পদ্মা। ভালো করে মনে রাখবে। আর বদ্বীপ গঠনের সম্ভাবনা এই অঞ্চলে একবারই নেই, তবে এই অঞ্চলে অনেক বিল, জলাভূমি এবং অস্বাক্ষরকৃত হ্রদ দেখা যায়। এটা পরীক্ষায় দিয়েছিল যে সুন্দরবনের কোন দ্বীপ অঞ্চলে অস্বাক্ষরাকৃত হ্রদ দেখতে পাই। খুব ভালো প্রশ্ন, মুমূর্ষ দ্বীপ বা মৃতপ্রায় দ্বীপ। 2 নম্বর ভাগটা দিয়েছি আমি পরিণত বদ্বীপ, মার্ক করে নাও তোমরা। পরিণত বদ্বীপটা কোথায় না? ছোটনাগপুর মালভূমি, সমগ্র পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই অঞ্চলটাকে আমরা বলছি কি না ছোটনাগপুর মালভূমি, পশ্চিমবাংলা। এই অঞ্চলগুলো থেকে নিয়ে আসছে আনিত নদীগুলো, কি আনছে? প্রচুর আমাদের বালি বা নুড়ি কাঁকড়, এইগুলো সবই কিন্তু নিয়ে আসছে। নিয়ে এসে কি করছে না, এই যে বালি কাঁকড় যেগুলো উল্লেখ করে দিয়েছি, বর্ধমান পশ্চিম, উত্তর 24 পরগনা দক্ষিণ অংশ, দক্ষিণ যে উত্তর অংশ হাওড়া, হুগলি, কলকাতা জেলার বদ্বীপ অঞ্চল গঠন করেছে, এখানে পরিসমাপ্তি ঘটছে। তাহলে এই ছোটনাগপুর মালভূমি থেকে নদীগুলো এনে এই ভূমি তৈরি করলো। এই অঞ্চলে কি দেখতে পাচ্ছি? জলাভূমি অনেক কম, একেবারেই নেই, মৃত্তিকা বেশি কঠিন বা শক্ত আমরা বলতে পারি। এই একটা পার্ট। আর একটা পার্ট কি পেলাম? তৃতীয় বদ্বীপ অঞ্চলের সক্রিয় বদ্বীপ। এটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ 24 পরগনা, কলকাতা জেলার দক্ষিণে নদী ও সমুদ্রবাহিত পলি দিয়ে বদ্বীপ গঠনের কাজ চলছে। জোয়ারের প্রভাবে এই মৃত্তিকাগুলো কিছুটা লবণাক্ত। সক্রিয় বদ্বীপ অঞ্চলে কিন্তু মৃত্তিকাটা অবশ্যই লবণাক্ত। এবং এই অঞ্চলে কোথায় পড়ছে? পূর্বাশা, নয়াচার এবং সাগরদ্বীপ, এই ধরনের কিন্তু দ্বীপ। তাই কি বললাম? এই সক্রিয় বদ্বীপের মধ্যে কোনটি পড়ে না? 3টে অবশ্যই মনে রাখবে, পূর্বাশা, নয়াচর এবং সাগরদ্বীপ হচ্ছে সক্রিয় বদ্বীপের অন্তর্ভুক্ত অঞ্চল। আরেকটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয়, এই ডাম্পেয়ার হজেস রেখা, ভীষণ ইম্পর্টেন্ট। তো এই সুন্দরবন অঞ্চলের উত্তরে রয়েছে ডাম্পেয়ার হজেস রেখা। কোন কোন অঞ্চলে পড়ছে দেখে নাও। পূর্বে ইছামতি, হারিয়াভাঙা, পশ্চিমে হুগলি, বরতলা, মোহনা ও দক্ষিণে এই অঞ্চলটার মধ্যে পড়ছে আমাদের ডাম্পেয়ার হজেস রেখা। তো এই অঞ্চলগুলোতে কি পাবো আমরা? মোহনা, দক্ষিণে বঙ্গোপসাগর, এই ছকটা হচ্ছে আমাদের ডাম্পেয়ার হজেস রেখা। আরেকবার বলে দেবো, সুন্দরবন অঞ্চলের উত্তর দিকে এই ডাম্পেয়ার হজেস রেখাটা পড়ে। এটা পরীক্ষায় দিয়েছিল, এই ডাম্পেয়ার হজেসটা সুন্দরবনের কোন দিকে? ভালো করে মনে রাখবে, উত্তর দিকে পড়ছে। এবার পূর্বে কি রয়েছে? ইছামতি, তারপরে হারিয়াভাঙা, পশ্চিমে কি রয়েছে? হুগলি, বরতলা, মোহনা, দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর। এইটাই হচ্ছে ডাম্পেয়ার হজেস রেখা। তো এই মধ্যবর্তী অঞ্চলের নামই দিয়েছে সুন্দরবন, ভালো করে মনে রাখবে। তাহলে এই যে অঞ্চলটা, এর মধ্যবর্তী অঞ্চলের নাম সুন্দরবন। এই অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় বদ্বীপ দেখা যায়, আমি বলে এসেছি আগে, সক্রিয় বদ্বীপের নামগুলো বলেছি, তোমরা একবার দেখে নিতে পারো। সাগরদ্বীপ বলেছি, বুলচেরি বলতে পারি, ডালহৌসি একটা দ্বীপ এখন নতুন নাম হয়েছে, মাঙ্গাদুরি একটা দ্বীপ আছে সুন্দরবনের সক্রিয় বদ্বীপের মধ্যে। এছাড়া হারিয়াভাঙা নদীর মোহনায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই পূর্বাশা বা নিউমুর নামে একটি নতুন দ্বীপে সৃষ্টি হয়েছে। বিসিএস এ দিয়েছিল যে নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনার মধ্যে পড়ে? সুন্দরবনে অবশ্যই উত্তর নেবো আমরা হারিয়াভাঙা। আর সুন্দরবন অঞ্চলের জমি 2টো ভাগে ভাগ, তোমরা সকলেই জানো, বাদা এবং আবাদা। দেখো দেখিয়ে দিয়েছি, খুব পরীক্ষায় দেয়। সুন্দরবন ল্যান্ড বা জমিগুলো কটা ভাগে ভাগ করেছি আমরা? 2টো ভাগে, বাদা এবং আবাদা। তো এই কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমিকে বলা হয় বাদা। বাদাটা মার্ক করে রাখবে। আর যে অঞ্চলে চাষবাস করা হয় তাকে বলা হচ্ছে আবাদা। তাহলে বনভূমি অঞ্চলটাকে বলা হচ্ছে বাদা, আর চাষবাসযোগ্য অঞ্চলটাকে বলা হচ্ছে আবাদা।
পরে ক্লিয়ার করতে পেরেছি। তো যাক, সুন্দরবন অঞ্চলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এইটাও পরীক্ষায় দিয়েছে যে কত মিটার মধ্যে পড়ছে, 3 থেকে 5 মিটারই নেবে। তা সমুদ্র থেকে 3 থেকে 5 মিটার উচ্চতা হচ্ছে সুন্দরবনের। এখানে বলেছি 100 দ্বীপের মধ্যে 54টায় বাস করে, 48টা দ্বীপে মানুষের বসবাস নেই। তোমাদের এটা প্রত্যেকে মনে রাখবে, আগে বলে দিয়ে এসেছি। আর এই গাছটা পরীক্ষায় দেয় সুন্দরী গাছ সবচেয়ে বেশি দেখা যায় বলে সুন্দরবনের আরেক নাম সুন্দরবন। তোমরা সবাই জানো এটা, এবং সুন্দর উপাধিও দেখে নেবে। আরেকটা প্রশ্ন খুব দিচ্ছে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সুন্দরবনে সম্প্রতি কি পাচ্ছি আমরা, নিকটবর্তী বন অর্থাৎ সমুদ্র থেকে সুন্দরবন উৎপত্তি হয়েছে বলেও আমরা মতটা পারছি। তবে মূল মতটা কিন্তু সুন্দরী গাছের আধিক্যের জন্যই। বর্তমানে কি দিচ্ছে যে সমুদ্রের নিকটবর্তী বন অর্থাৎ সমুদ্র বন থেকে সুন্দরবন, তাহলে সমুদ্র বন থেকে সুন্দরবন এই একটা মত। কিন্তু দীর্ঘদিন ধরে যে মতটা বেশি জনপ্রিয় প্রচলিত, সুন্দরী গাছের আধিক্যের জন্য সুন্দরবন, এটা মনে রাখবে। আর এই অঞ্চলের নদীগুলোকে আরেকবার মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। ইছামতি বলেছি, কালিন্দী দেখে নেবে তোমরা, মাদলা, গোসাবা, সপ্তমুখী, রায়মঙ্গল, ঠাকুরান, পিয়ালি, হারিয়াভাঙা, জামিরা, বরতলা, মালঞ্চ, পুমুট, হরিণঘাটা ইত্যাদি, এগুলো সবই হচ্ছে একটা নদীর নাম সুন্দরবন অঞ্চলে। খুব ইম্পর্টেন্ট। এবারে সুন্দরবন নিয়ে কি ভাবছে সরকার, কি করছি আমরা, সেটা একটা তুলে ধরার চেষ্টা করেছি। এই যে গত 20 বছরে সুন্দরবনে বাস্তুজগতের 1000 হেক্টর ম্যানগ্রোভ বন, 2000 হেক্টরের বেশি পলিতট আর 24,000 হেক্টরের মতো চাষের জমি চিংড়ির ভেড়িতে পরিণত হয়ে গেছে। তাই মানুষের জীবিকার জন্য চিংড়ি চাষ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে। আর একবার বলবো, লাস্ট 2 দশক বা 20 বছরে কি পেয়েছি, 1000 হেক্টর ম্যানগ্রোভ অঞ্চল বা বনাঞ্চল, 2000 হেক্টর বেশি পলিতট আর 24,000 হেক্টরের মতো দেখছি জমি চিংড়ি ভেড়িতে পরিবর্তিত হয়েছে। কেন হয়েছে এটা নিয়ে কিন্তু প্রচুর গবেষণা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড এবং সুইডেন বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা দেখানো হলো। এই রিপোর্টটা কিন্তু আমাদের মন গড়া রিপোর্ট নয়, অবশ্যই 3টে ইউনিভার্সিটি এখানে কাজ করেছে। কি কি ইউনিভার্সিটি কাজ করেছে আমি দেখো দেখিয়ে দিলাম ভালো করে একবার। যাদবপুর বিশ্ববিদ্যালয় মার্ক করে রাখবে, ইংল্যান্ড এবং সুইডেন ইউনিভার্সিটি দেখিয়েছে এইভাবে চিংড়ি অঞ্চল তৈরি হয়ে যাচ্ছে সুন্দরবন। এবং এই ভেড়িতে চিংড়ি চাষের যে বাড়বাড়ন্ত, এর পেছনে রয়েছে বিশ্ববাজারে চিংড়ির চাহিদা। এটা খুব রিসেন্ট একটা তথ্য বেরিয়েছিল যে চিংড়ি মাছের চাহিদা আন্তর্জাতিক স্তরে বেড়ে যাচ্ছে বলে সুন্দরবন লাগোয়ার বহু মানুষ ওখানে এখন চিংড়ি চাষ শুরু করেছে। প্রশ্ন দুটো জেগেছে যে তাহলে কি ভেড়ি বেড়ে যাবে, নাকি সুন্দরবনের বাস্তুতন্ত্র বর্তমান জলবায়ু পরিবর্তনের জেরে বিপন্নই হয়ে যাবে। যত ভেড়ি বেড়ে যাবে তার সুন্দরবন বিপন্ন হবে। আপনি কোনটাকে নেবেন, সুন্দরবন অঞ্চল বিপন্ন হয়ে যাক গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, এটা দেখবেন, নাকি ভেড়ি চাষ করবেন? এবারে বহু মানুষের জীবিকার স্বার্থে কি করছে, জলোচ্ছ্বাসে জীবিকা হারিয়ে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তারা ভেড়ি চাষ করে একটা সুযোগ করে নিচ্ছে পরিবেশকে নিয়ে। তাই পরিবেশের থেকেও তাদের কাছে যখন জীবন চালানোর ব্যাপার, তাই বহু মানুষ ওখানে এখন চিংড়ি চাষের গুরুত্ব দিয়েছে। এবং এই চিংড়ি চাষ কিন্তু শুধু বেঙ্গল ভারতবর্ষে নয়, বাইরে থেকেও কিন্তু আসছে। 2009-এর একটা সমীক্ষা দেখছিলাম আমরা 2009-এ, যে এখান থেকে সুন্দরবনের চিংড়ি ভেড়িতে এসে যাচ্ছে এবং ভিনদেশ থেকে, এবং সেই সাদা পায়ের চিংড়িটা সাদা পায়ের চিংড়ি, যেটার নাম হচ্ছে লিটোপিনিয়াস ভেন্নামাই, ভালো করে মনে রাখবে। এই লিটোপিনিয়াস ভেন্নামাই নামক সাদা পায়ের চিংড়ি চাষ হচ্ছে। সংক্ষেপে যাকে বলছি আমরা ভেনামি, অনেকটা চাপড়া চিংড়ির মতো দেখতে হয়। এইটা এখন সুন্দরবনে ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে। এটা একটা পেপার আর্টিকেল থেকে আমরা সংগ্রহ করেছি। এবং এই চিংড়ি বাগদার মতো একবার নয়, বছরে 3 বার চাষ করা যায়। ফলে প্রফিটেবল, লাভজনক, মানুষ জীবিকার স্বার্থে কিন্তু ওই চিংড়িগুলো চাষ করে ফেলছে সুন্দরবন অঞ্চলে। যাক, এটা বিমানে আনা হয়, খাবারের নাম হচ্ছে প্রোবায়োটিক, মনে রাখবে। এবং 3 গুণ বেশি মাছের চারা একসঙ্গে ছাড়া যায়, ফলে নদীর জলে বাড়ে জল দূষণ। এবং বাণিজ্যিক ভিত্তিতে প্রযুক্তি নির্ভর চিংড়ি চাষ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বাড়িয়ে তুলছে বহুগুণ, মনে রাখবে এটা। তো যাই হোক, এই গ্রিন হাউস গ্যাস বাড়ছে, আমাদের প্রযুক্তি নির্ভর যতই করুক না কেন, নদীর জলে কিন্তু দূষণও বাড়ছে। তা সত্ত্বেও মানুষ কিন্তু জীবিকার স্বার্থে কিন্তু এই কাজটা করে চলেছে। এবারে আসি সুন্দরবনের এই জীবিকা বাইরে বা চিংড়ি চাষের বাইরেও অনেক কিছু রয়েছে। কি কি রয়েছে সুন্দরবনে, দেখো যে আমাদের 2030 সালের মধ্যে আমরা একটা অনুমান করছি 2030-তে, যে এভাবে চলতে থাকলে প্রায় 10,000 হেক্টর কৃষি জমি জলা জঙ্গল ভেড়ি চাষের আওতায় চলে আসবে। অর্থাৎ যতটা বেড়েছে আরো বেড়ে যাবে। তার ফলে কি হবে না, সুন্দরবন অঞ্চলের প্রকৃতিটা, আসল রূপটা কিন্তু আমরা ভেঙে ফেলবো। তো যাই হোক, এই ভেড়িতে চিংড়ি চাষ চীন, বাংলাদেশ, ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশে ভারত শিল্পে সামনে সারিতে এসছে। তাহলে চিংড়ি চাষ কিন্তু চীনে প্রচুর হয়, বাংলাদেশ তো রয়েছে, ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে ভারত কিন্তু শিল্পে এগিয়ে আসছে। কিন্তু সুন্দরবনটা তো নষ্ট হচ্ছে, এই নিয়ে খুব এখন দোদুল্যমান। এই চিংড়ি চাষকেও বাদ দেওয়া যাবে না, মানুষের জীবিকাও দেখতে হবে, এবং কিভাবে সুন্দরবনকে বাঁচানো যায় এই নিয়ে কিন্তু প্রচুর কাজ চলছে এখন। তো যাই হোক, এই নীল ফসল সমুদ্রের চিংড়ি চাষকে বলছি আমরা বিভিন্ন জায়গায়,
নীল ফসলের বেশিটাই আসবে এশিয়ার সমুদ্র তট থেকে। যাই হোক, সুন্দরবনকে বাঁচাতে হবে, নীল ফসল আমাদেরকে রাখতে হবে, সেই জন্য সরকার অনেক কিছু ভাবছে, আধুনিক পরিবর্তন, সেগুলো আমাদের দেখতে হবে। এটা আমাদের গেল একটা চাষ। আরেকটা একটুকরো সুন্দরবন। তো সুন্দরবন থেকে হাওড়ার বোটানিক্যাল যে অঞ্চলটা, শিবপুর বোটানিক্যাল যে অঞ্চলটা, এর ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার। তো সুন্দর জোয়ারের সময় কি হয়, সুন্দরবনের যে গাছগুলো সুন্দরী, গোরান, গেওয়া, হোগলা, এই গাছগুলোর বীজগুলো ওই সমুদ্রের জলে ভেসে চলে আসছে, এসে বোটানিক্যাল অঞ্চলের তীরে তারা অবস্থান করে। ভাটার সময় সব যেতে পারে না, কিছু কিছু পলিতে আটকে রয়ে যায়, এবং সেটা কি হয়, আটকে গিয়ে ওখানে উদ্ভিদগুলো পরিষ্কার জন্মগ্রহণ করছে। বোটানিক্যাল গার্ডেনের নজরে এলো, তারা সংরক্ষণ করে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে একদম হুগলির তীরে অঞ্চলটা গড়ে তুলেছে। সুন্দরবনের মতোই এখানে একটা রূপ দেখতে পেয়েছি বলে নাম দেওয়া হয়েছে এক টুকরো সুন্দরবন। সেটা নিয়ে আজকে একটু আলোকপাত করে দিচ্ছি। হেডিংয়ে দিয়েছি একটু সুন্দরবন। মনে রাখবে, বিশ্ব যে উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং চলছে, এই গ্লোবাল ওয়ার্মিং ফলে জলস্তর দিনের দিন বেড়েই চলেছে, এবং গঙ্গার তীরে লবণের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সমুদ্র জলে আধিক্য বাড়ছে। আর সুন্দরবন থেকে 150 কিলোমিটার প্রায় ডিস্টেন্স হচ্ছে হাওড়া জেলার হুগলি নদীর তীরে বোটানিক্যাল গার্ডেন মরাকবেইটা। তো জগদীশ চন্দ্র বসুর নামে নামাঙ্কিত। এখন এই সুন্দরবন থেকে বীজ এবং ফলগুলি ভেসে চলে আসছে জোয়ারে, এবং প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন কৃপান, সুন্দরী, হোগলা, গেওয়া জন্মাচ্ছে। কারণ এই গাছগুলো যে পরিবেশে জন্মায়, সেই পরিবেশটা কিন্তু বোটানিক্যাল অঞ্চলে আমরা অনেকটাই মিল পেয়ে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে, এই গাছগুলো হুগলির বসবাস করছে। বিশ্ব অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে 14 থেকে 21 জুলাই, এবং ওই সময়কার অসংখ্য গাছ লাগিয়ে বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন প্রান্তে আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করছি। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ঝড়খালিতে তৈরি হলো বন মহোৎসব। তৎকালীন বনমন্ত্রী চালু করেছিলেন এটা 2019-এ মরাকবেইটা। তো যাই হোক, সেই বনস্যের মূল লক্ষ্য। আর এই পরিবেশবিদরা বোটানিক্যাল গার্ডেন অঞ্চলটিকে নাম দিয়েছে এক টুকরো সুন্দরবন। অর্থাৎ সুন্দরবনের মতোই পরিবেশ গড়ে উঠেছে বোটানিক্যাল গার্ডেনে। এই একটা পার্ট। আরেকটা পার্ট আছে কি, আমাদের আইলা ঝড় হতে পারে, যশ হতে পারে, সিডার, বিভিন্ন ঝড়ের সুন্দর ক্ষতি করেছে। তার জন্য কি করেছে না, পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবনকে বা ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষার জন্য 80টা ম্যানগ্রোভ পয়েন্ট গড়ে তুলেছে 3টে ডিস্ট্রিক্টে। এই 80টা ম্যানগ্রোভ পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি আছে দক্ষিণ 24 পরগনা, তারপরে আছে উত্তর 24 পরগনা, তারপরে আছে পূর্ব মেদিনীপুর। এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য কিন্তু বা নদী বাঁধ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এবং সেই নদী বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, ম্যানগ্রোভ উদ্ভিদকে বাড়াতে হবে, কমানো যাবে না। এই জন্য বন মন্ত্রী নির্দেশে প্রায় 16 কোটি ম্যানগ্রোভ রোপণ করা সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। 16 crore ম্যানগ্রোভ অরণ্য রোপণ হয়েছে সুন্দরবন অঞ্চলে সুন্দরবন রক্ষার জন্য মরাকবেইটা। এবং 2 পরগনা, পূর্ব মেদিনীপুরে এই ম্যানগ্রোভ লাগানোগুলো হয়েছে। এর জন্য ভবিষ্যতের কথা মাথায় রেখে 80টি কেন্দ্র কিন্তু গড়ে তোলা হয়েছে মরাকবে। এই 80টার মধ্যে দক্ষিণ 24 পরগনা 40টি, উত্তর 24 পরগনা 20টি, এবং পূর্ব মেদিনীপুরে 20টি। তাহলে 40 সাউথ 24 পরগনা, 20 নর্থ 24 পরগনা, 20 আছে পূর্ব মেদিনীপুর। মোট 80টা কেন্দ্র কিন্তু কোথায় রয়েছে, মোট ম্যানগ্রোভ সেন্টার গড়ে তুলেছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর সুন্দরবনকে রক্ষা করার জন্য। এই সুন্দরবনের উপর আঘাত অনেকবারই এসছে, দুই একটা না বললেই নয়। 2007-এর সিডর ঝড়, 2007-এর সিডর ঝড় ভীষণ ক্ষতি সুন্দরবন করেছিল, প্রায় 40% নষ্ট করে দিয়েছিল সিডরটা, ভালো করে মনে রাখবে এইটা। আর 2009-এর আইলা বলার মতো নয়, 10 লক্ষ মানুষের বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছিল। যশ ঘূর্ণিঝড় সুন্দরবনকে আরো ক্ষতি করলো। যখন এই একের পর এক ঝড় আমরা দেখলাম, তখন দেখলাম প্রকৃতি রক্ষক নামে একটা প্রজেক্ট নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রজেক্টের মধ্যে একটা অন্যতম প্রজেক্ট হচ্ছে প্রকৃতি রক্ষক। পরিবেশকে বাঁচানোর জন্য, সুন্দরবনকে বাঁচানোর জন্য প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী বাইন, এই কালো বাইনটা ভীষণ মার্ক করবে, কালো বাইন, পেয়ারা বাইন, কাঁকড়া, বকুল কাঁকড়া, গর্জন, হরগোজা, খলসি, ধানি, টককেওড়া প্রভৃতি জাতের ম্যানগ্রোভ লাগানো হচ্ছে এই প্রকৃতি রক্ষক প্রজেক্টের মধ্য দিয়ে। উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ বিভিন্ন এলাকায় প্রায় 1,22,00,000 ম্যানগ্রোভ লাগানো হয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন যে লাগু অঞ্চলটা আছে, সেখানে আমরা দেখছি জায়গাগুলোর নাম বলে দিই, কাকদ্বীপ আছে, নামখানা, সাগর, বকুল, কুলতলি, ক্যানিং, বাসন্তী সহ অঞ্চলগুলোতে 12,80,00,000 ম্যানগ্রোভ লাগানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন অঞ্চলগুলো, কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম সমুদ্র যে এলাকাগুলো, সেখানেও প্রায় 1,61,00,000 ম্যানগ্রোভ লাগানো হয়েছে। একের পর এক ম্যানগ্রোভ কিন্তু লাগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো যাই হোক, এই প্রকল্পে পঞ্চায়েত দপ্তরে যে 100 দিনের কাজের শ্রমিকরা যুক্ত রয়েছে, প্রায় 23 লক্ষ শ্রমিক শ্রম দিবস সৃষ্টি করেছে এখানে এই সুন্দরবনে ম্যানগ্রোভ অগণ্য লাগাতে গিয়ে। এটা একটু মনে রাখবে, সমীক্ষা নতুন দেখেছিলাম আমরা। এবং 2220
প্ল্যান্টেশন স্কিম তৈরি করা হয়েছে। ফলে আশা করব ভবিষ্যতে প্রকৃতি রক্ষা প্রকল্পের মধ্য দিয়ে আমাদের গর্বের সুন্দরবন রক্ষা পাবে। দুর্যোগ যতই আসুক না কেন সুন্দরবন রক্ষা করবে। তো সুন্দরবনের উপরে আজকে ছোট্ট করে আলোকপাত করলাম, কেমন লাগলো জানিও। আজকে এ পর্যন্ত রইল, বাই।